আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রূপা। রূপা, জি। তো রূপা, বয়স কত আপনার? আমার বয়স 31। এই মুহূর্তে 31 বছর বয়স। 31 বছর বয়স। জন্ম জেলা? জন্ম জেলা বরিশাল ডিস্ট্রিক্ট। বরিশাল ডিস্ট্রিক্টে। আপনি যে গল্পটা এখানে বলতে এসেছেন, এটা কি আপনি রেডিওতে শুনেছেন নাকি শুধুমাত্র এর আগে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? আমি দেখেছি আপনার এখানের গল্পগুলো দেখেছি এবং শুনেছি। শুনে শুনে প্রথমেই আমি দেখা শুরু করি, একটা মেয়ের পা ভেঙে গেছিল। ও, তার আগে আপনি জানতেন না গল্পটা না না, সম্পর্কে? আমি জানতাম না। তো ওই মেয়েটার গল্পগুলো যখন একজনের দেখলাম মোবাইলে দেখতেছে, তা আমি বললাম যে ওগুলো কি দেখতেছে, আমি একটু দেখি। তো ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে ওগুলো দেখলাম। দেখার পরে থেকে আমার খুব মায়া হইলো, ঠিক আছে, আর খুব কষ্ট লাগলো যে আসলে কত মানুষ কত কষ্টে আছে। তো দেখতে 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 অনেকগুলো ভিডিওই দেখছি একটার পর একটা। তো আমার এই মোবাইলটা কম দামি মোবাইল, তো এটা আসে না। তো লোকের কাছ থেকে নিয়ে, এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে নিয়ে দেখতাম মোবাইল। দেখে দেখে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার নিজের বাড়িতে যেতে পারি না। যাই হোক, আমি বাড়িতে গিয়ে আমার বোনের কাছে বলি যে দেখ, আমার জীবনটা তো সিনেমাও ফেল করবে যদি মানে আমি গল্পটা বলা উচিত আপনার। জি, আমার গল্পটা বলা উচিত, কারণ আমার যে পরিস্থিতি আর যেভাবে হয়ে আসতেছে, তো যে আমি যদি গল্প বলি তাইলে মনে হয় যে অনেক সিনেমাও ফিল করে যাবে, এতটা করুণ আমার পরিস্থিতি। তো আমরা সেই কারণেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেন যে গল্পটা বলার জন্য। আপনি আমাকে মেইল করেছিলেন। জি, জি। আপনি করেছিলেন নাকি আপনার হয়ে কেউ করেছে? আমি আমার বোনকে বলি যে আমি তো লিখতে পারবো না ওরকম করে, বা কিভাবে মিল লিখতে হয় কিভাবে কি, আমি তো এইসব বুঝি না, তা আমি কি করতে পারি। এখন ও আবার ওর বরের কাছে জিজ্ঞাসা করছে যে আমাকে তো দিদি ডাকে, বলে যে দিদি একটা গল্প বলতে চায়, বা এই জায়গায় এরকম এরকম কি দেখছে, গল্প শোনা যায় নাকি বলা যায়, ইউটিউবে দেখছে, এখন ওগুলো করতে চায়। কয় না না, আমাদের মান সম্মানে আঘাত লাগবে, ওগুলো দরকার নেই। তারপরে ওরা বাধা দেওয়ার পরেও আমি আসলাম ঢাকাতে আইসা আমার বাড়িয়ালি ভাবির সাথে আলাপ করলাম। আলাপ করার পরে ভাবি বলল কি যে ও তো আমরাও দেখি মাঝে মধ্যে, তো কিভাবে কি করে আমিও তো বলতে পারবো না। তারপরে আমি সাভার স্টানে যাই একবার এই ফেস পাউডার কেনার জন্য বা সোনো কেনার জন্য, এরকমই। তো ওই ছেলেটার কাছে দেখি যে ও দেখতেছে ভিডিও দেখতেছে। হ্যাঁ, মানে যার কাছেই যাচ্ছে সেই দেখে আসে। হ্যাঁ দেখতেছে। তা আমি বললাম কি ভাইয়া, আমি না একটা গল্প এখানে বলতে চাই, আমার সাহস হয় বলার, কিন্তু আমার মনও আছে, কিন্তু আমি ইমেল করতে পারি না। তো উনি বললো কি যায় দেখেন, অন্ধ মার্কেটের দোতলায় অনেক লোক কম্পিউটার নিয়ে বসে আছে, ওনরা ইমেল করে। তারপরে আমি গেলাম, আমি যাইয়া কয়েকটা দোকানে বললাম, বলে কি এগুলো অনেক লম্বা করে লিখতে হয়, পারবো না, এই সেই খরচ হবে বেশি, সময় লস হবে বেশি। তারপরে এক জায়গায় গেছি, উনি দাড়ি টেরিওয়ালা একটা ছেলে, আমার মনে হলো যে উনি হয়তো নামাজ টামাজ পড়ে, উনি হয়তো লোকটা ভালো হইতে পারে। তাই আমি ওনার কাছে যাই বললাম যে ভাইয়া, আমার জীবনের একটা গল্প আছে, আমি কিবরিয়া ভাই নামে একটা, ওনার একটা আছে, জীবন গল্প নামে একটা অনুষ্ঠান হয়, ওখানে আমি ইমেল করতে চাই, আপনি একটু করে দিবেন। বলবে কি খরচ আছে, কিন্তু আমি বলছি দিতে পারবো আমি, কি রকম খরচ আমাকে বলেন। তো বলছে কি 200 টাকার বেশি লাগবে। এই কাজটা তো ঠিক করেন নাই আপনি। ইমেল করতে 2 টাকা খরচ হয় না। যাই হোক, উনি বলছে 200 টাকার বেশি লাগবে। তা আমি বলছি ঠিক আছে ভাইয়া, আমি দিতে পারবো, সমস্যা নেই। তো বললো যে আচ্ছা গল্পগুলো আগে বলেন, আমি শুনি, তারপরে দেখি যে কিভাবে লেখা যায়। তারপর আমি আমার বিস্তারিত জীবনের ঘটনা সব বসে বসে বললাম। উনি শুনতে শুনতে ওনার চোখের পানি টপ টপ করে পড়তেছে, ঠিক আছে। যাই হোক, উনি অনেক কষ্ট পাইছে, এবং আমিগুলো যখন ওনাকে বলছিলাম তখন উনি বলছে কি, আল্লাহ, আপনার গল্পটা তো আমার লেখা উচিত এবং টাকা নেওয়া উচিত না, ঠিক আছে। এবং উনি লেখছে, অনেক সুন্দর করে লেখছে। লেখার পরে উনি বারবার চোখ মুছে উঠে উঠে বাইরে যায়। যাই হোক, উনি সুন্দরভাবে লিখে তারপরে এসে আমাকে বলছে কি, আপা আপনার টাকা দিতে হবে না, ঠিক আছে। বলছে আপনার টাকা দিতে হবে না, আপনি রিক্সা ভাড়া দিয়ে বাসায় যান, আর কান্না করেন না আপা, বাসায় যান। তারপরে আমি আর টাকা দেয়। এবং সৌভাগ্যক্রমে মেইলটা আমার চোখে পড়েছে, কারণ এরকম অসংখ্য মেইল থাকে যেগুলো চোখেও পড়ে না। আমি আজকে এখানে একটু বলি অনুষ্ঠানের শুরুতে, অনেকেই 3 মাস আগে 4 মাস আগে মেইল করেছেন, আমি এখন পর্যন্ত পড়িনি। তো আমি যখনই পড়ি না কেন, আমি পড়লে আপনাকে আমি ফোন দিব, হ্যাঁ, এবং আমার সঙ্গে আপনার কথোপকথন হবে। ঠিক আছে, তো চলেন শুরু করি আমরা। আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান, সেদিন যেভাবে বলেছিলেন আজকে লাখ লাখ মানুষকে বলবেন। চলেন শুরু করি। আমার বাড়ি বরিশাল, একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি। লেখাপড়া করেছি ছোটবেলা থেকে। আমাদের ফ্যামিলিটা গরিব ছিল, অভাবগ্রস্ত ছিল। তো আমার বাবা হিন্দু সম্প্রদায়ের লোক, আমি একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে। তো যাই হোক, আমার গরিবানার কারণে লেখাপড়া বেশি একটা করতে পারিনি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 1 ভাই 2 বোন। 1 ভাই 2 বোন। জি, আমার বড় একটা ভাই ছিল, ও হইলো কিরমি বিগার কয়, জ্বর বেশি হইলে যেটা হয়, গ্রামে ডাক্তার জুড়ে নাই, তখন আর কি কিরমি বিগার হয়ে মারা যায় 4 বছর বয়সে। তারপর আমি জন্মগ্রহণ করি। আচ্ছা।
আমি জন্মগ্রহণ করার পরও আমার অনেক অসুখ বিসুখ গেছে, কিন্তু আল্লাহ আমার দুনিয়াতে রেখে দিয়েছে হয়তো বা এই কষ্টগুলো ভোগ করার জন্যে। যাই হোক, আমি 4-5 বছর যখন আমার বয়স হয় তখন আমার ছোট বোনটা হয়। তো এখন আমরা 2 বোন 1 ভাই। তো 2 বোন 1 ভাই, আমরা লেখাপড়া করতে পারি না, ঠিক মতো খাবারই খেতে পারি না। আমার বাবা হলো একাই ইনকাম করে, আমরা 3টা ভাই বোন আর আমার মা। তো আমার বাবা হলো পানের বড় যে কাজ করে, এছাড়া আর কোনো কাজ জানতো না। আমাদের ফ্যামিলি 12 ফ্যামিলি, আগে থেকেই 12। আর আমার ফ্যামিলি এবং অত্র চাচা ভাতিজা যারাই বলেন বা চাচা তো বাড়িতেই যাই বলেন, সবাই পানের বড়ে কাজ করে, তাছাড়া অন্য কোনো কিছু পারে না। তো যাই হোক, পানের বড়ে কাজ করে, বাবা একদিন কাজ করলে 50 টাকা পায়। আমার মা এই বাড়ি ও বাড়ি এইটা সেটা কাজ করে, ওই মুড়ি ভাজতে ডাকে মানুষে, মানে গরিব দেখে, গরিব হলে যেটা হয় এ করে করে যাই 2-1 পয়সা পায় আমার মা, ওটা দিয়ে আমাদের লেখাপড়া করায়। দিল না, আমি 8 পর্যন্ত পড়াশোনা করলাম, 9-এ উঠছি, এখন আমার বই কিনতে হবে, বই কেনার টাকা নেই। এখন মা বললো কি যে বই কেনার টাকা নেই, কি করব, কিভাবে ভর্তি করাই, লেখাপড়া তো ভালো, এইটা ভালো রেজাল্ট করলি, 7-এ ভালো রেজাল্ট করলি, এবং কোনো ক্লাসে আমি ফেল করিনি, ইনশাল্লাহ ফেল করিনি। তো যাই হোক, আমি যখন 9-এ পড়ি তখন আমার বড় ফুবু এসে আবার ওরে নিতে আসছে, খুঁজতে আসছে আমার বাইরে, বাড়িতে এসে বলছে কি যে ও তো একটু বড় হয়েছে, ওরে বিয়ে দিয়ে দেবো, আমারে বিয়ে দিয়ে দেবে, গরিবানা সংসার, একবেলা জুটলে আরেকবেলা জুটে না, এত কষ্ট করে কি থাকা যায়, ওরে আমরা নিয়ে যাই, নিয়ে আমাদের বাড়িতে রেখে বিয়ে দিয়ে দিই, তোর ছেলে আর নেবো না, তোর বড় মেয়েটা দিয়ে দে। তখন আমারে দিয়ে দিল। আরও তখন ইলেকশনের সময় হয়ে গেছে, মানে ভোটাভুটির সময় হয়ে গেছে, তো এই জন্য গ্রামে একটু বড় মেয়েদের থাকা একটু সমস্যা, তখন চাপ, আমরা হিন্দু সম্প্রদায়, তো এই জন্যে। তো যাই হোক, আমারে পাঠিয়ে দিল, আমি ওখানে গেলাম, যাওয়ার পরে 3 বিয়া 4 বিয়া লাগে একটা বুড়ো বুড়ো লোক আমার জন্য নিয়ে আসে বিয়ে দেওয়ার জন্য, আমার বড় ফুপু। তাদের অবস্থা কিন্তু অনেক ভালো। আমার বাবা গরিব, আমার ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না, তাই বলে তো আমার এরকম একটা লোকের কাছে দেওয়া কিন্তু ঠিক না। আমার মানে কোনোভাবেই ভালো লাগতো না। আমার বাবা মার কাছে না পারি বলতে, তখন তো মোবাইলের যুগ ছিল না, আর চিঠি দিলে কবে পাবে, আবার আমি বাড়িঘর চিনেও যাইতে পারবো না। ঠিক আছে, ওইরকম মুরব্বী ধরনের একটা লোক নিয়ে আসে বাড়িতে বিয়ে দেওয়ার জন্য। তারা মাড়ি কাটে, কেউ দেখা যায় আমাদের দেশে কি বসি দেয়, বিলে বিলে মাছ ধরে, এগুলো লোক নিয়ে আসে আমার বিয়ে দেওয়ার জন্য। তখন সবাইকে কি তুই ছোট মাইয়া কি বিয়ে করবো, ঠিক আছে, মানুষ এগুলো বইলে চলে যায় যে মায়ের তো 15 বছর বয়সী হয় নাই, এর বিয়ে করে নিয়ে কি আমরা সংসার করতে পারবো, এ বিয়ে করলে তো পুতুল খেলা। ঠিক আছে, তখন আমার আর বিয়ে হইলো না। আর আমি তো সবসময় পালাই, কেউ আসলে বাড়িতে গাছে যাই উঠে বসে থাকি, মানে যে বিয়ে করে নিয়ে যাবে, হ্যাঁ বিয়ে করে নিয়ে যাবে, বা যদি একবার আশীর্বাদ হয়ে যায় হিন্দু সম্প্রদায়, তাইলে আর কিন্তু বিয়ের থেকে আর বাঁচা যাবে না, বিয়ে হইতেই হবে, বিয়ে দিয়েই দেবে। তা আমি লুকাই লুকাই বেশিরভাগ থাকতাম ওই বাড়িতে, পড়ালেখাও হইতো না, আর স্কুলেও ঠিক মতো যাইতাম না, এদের বাড়ি যা আছে কাজ বাজ করে টোরে ওইভাবে থাকতাম। আর 2টা আমার পিসাতো বোন ছিল, ওদের সাথে থাকতাম। যাই হোক, এভাবে করে করে কয়েক মাস চলে গেলে পরে একবার আমার বাবা আসছে, আমার অনেক জ্বর হয়েছে। তো হেকো দেশে আবার জ্বর হইলে খাবার দেয় না, টোটালি পানিও খেতে দেবে না। তখন আমার মানে মইরা যাওয়ার অবস্থা, মানে কি এই যে একাধারে রোজা রাখতেছি, এখন যেমন কষ্ট হচ্ছে তখন ওই রকম কষ্ট হইতো। যাই হোক, অনেক কষ্ট, মানে মইরা যাই যে অবস্থা। তখন আমার বাবা আসছে আমার নেওয়ার জন্য, বলছে কি যে ওর কি হয়েছে শুনছি, মানুষের লোকের কাছে কাছে শুনছে যে আমার অসুস্থ, 15 দিন থেকে জ্বর, তখন টাইফয়েডের মধ্যে চলে গেছে। তখন আমার বাবা আইসা বললো কি যে তোরে বাড়ি নিয়ে যাই, তোর অবস্থা তো খারাপ, আর 2-1 দিন গেলে মরে যাবি। তখন আমার নৌকায় করে করে বাড়ি নিয়ে আসছে। কিভাবে বাড়ি নিয়ে আসছে আমি বলতে পারবো না, ও ছোটবেলার কথা, অনেক কষ্ট করে আমার বাড়ি নিয়ে আসছে নৌকা করে শোয়াইয়া। তারপর নিয়ে আসছে, সবাই বলছে কি মেয়ে তো আর বাঁচবে না, যে অবস্থা টাইফয়েড জ্বরে, আর না খাওয়াই 15টা দিন এই যে বাইসে আছে, এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এরপরে বাবা নিয়ে আসলো, নিয়ে আসার পরে ক্লাস 9-এ তখন পড়ি, ফাইনাল পরীক্ষা দিলাম। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আবার 10-এ ভর্তি হইলাম না, পাশ করে উঠে গেছি, তো বই কিনতে পারি না, আবার 10-এ বই কিনতে পারি না পরে আমার বাবা জানে না আমার মা 2000 টাকা সুদে আনছে। সুদ আমাদের এলাকায় মুসলমানের কাকা দুধ বিক্রি করে, কাকা সুদে টাকা লাগাইতো।
তো যাই হোক ওনার কাছ থেকে 2,000 টাকা আনছে, এনে আমার বই কিনে দিয়েছে, গাইড কিনতে পারি না এবং আরো কিছু কিছু বই বাকি রয়েছে। আবার স্কুলের সেশন চার্জ ছিল, তখন ভর্তি ফি ছিল, ওগুলো দিয়েটি আর টাকা নেই। তারপর আমার মা বললো কি যে তোরে তো পড়াইতে হইবে, অত ছোট ভাই বোন দুইটাও ঠিক মতো পড়াশোনা হচ্ছে না, তোর যেহেতু মাথার ব্রেন এত ভালো তোরে পড়াবো। তো আমার মা করলো কি পুষ্টির কাজ ছিল তখন, ফখরুদ্দিনের আমল মনে হয়, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, তখন পুষ্টির কাজ আমার মা করতো। তো পুষ্টির কাজ করে করে কিছু টাকা পয়সা পাইতো, ও দিয়ে আমি লেখাপড়া করতাম। আমি নিয়ে আসছি আমার মার পুষ্টির কার্ড, আপনি দেখেন। তো যাই হোক আমি লেখাপড়া করতাম, কোনো রকম মেট্রিক পরীক্ষাটা দিছি। দেওয়ার পরে এখন আমার মা 2,000 টাকা ঋণ হলো সুদে, ওতে সুদ বেড়ে বেড়ে 4-5 হাজার প্রায় হয়ে গেছে। আর আমার বাবা আবার আমার ঠাকুরমা দাদু যখন মারা যায় তখন তাদের শ্রাদ্ধ শান্তি সবকিছু করতে হয়, করে করে আমার বাবাও কিছু টাকা ঋণ হয়ে গেছে, প্রায় 20-30 হাজার টাকার মতো ঋণ হয়েছে ওই সময়ের কথা। ঋণ হওয়ার পর ওই ঋণের লোকেরা খালি আইসে আমার বাবারে চাপ দেয়, বাবারে যখন না পায় মাকে চাপ দেয়। আর সবাই, আমি একটু বড় হয়েছি তো আমার দিকে নজর করে, সবাই খারাপ নজর করে এলাকার মানুষ। তখন আমার মা বললো কি, আবার সর্বহারা পার্টির গ্রুপ ছিল তখন, সর্বহারা কামরুল গ্রুপ কয় নাকি, এই পার্টিরা আমার বাবারে মাঝে মধ্যে বাড়িতে পাইলেই জমি বিক্রি করে টাকা দেয়, বাড়ি বিক্রি করে টাকা দেয়, হিন্দুদের উপর অনেক চাপ ছিল এদের। তো একদিন আমাদের প্রাইমারি স্কুল ছিল, আমাদের যে স্কুলে পড়াশোনা করছি বাড়ির কাছাকাছি, ওখানে নিয়ে আমার বাবার পিঠমোড়া বান্ধি অনেক মারছে টাকার জন্য। পরে কেসি দিয়ে কয়েকটা দিয়েছে, পোস্ট দিছে, চাকু দিয়ে না কেসি দিয়ে। তো যাই হোক আমার বাবা যেটুকু জমি ছিল ওটুকু বিক্রি করে ওদের দিয়ে দিচ্ছে টাকা পয়সা। দিয়ে দেওয়ার পরেও আমাদের খুব জ্বালাইতো, অনেক জ্বালাইতো এই পার্টিরা। জ্বালানোর পরে আমার বাবা বললো কি যে তোরে নিয়ে বাড়িতে রাখা যাবে না, তোরে বাড়িতে রাখা যাবে না, আর বিয়েও তো দিতে পারলাম না, আর যেখানে বিয়ে দিতে যাই সেখানেই জিনিসপাতি টাকা পয়সা দেও, জিনিস দেও, এই দেও সেই দেও, আমার তো বাড়ি ভিটা টুক ছাড়া আর কিছুই নাই। তাও বাড়ি ভিটার দাম আমাদের তখন 1 লাখ টাকার বেশি দাম ছিল না, ঠিক আছে। ওর টুক বিক্রি করে দিলে আমার ছোট ভাই বোন দুটো কই যাইবে, আমার বাবা মা কোথায় থাকবে। তারপরে বললো কি তুই গার্মেন্টসে যা, ঢাকা যাইয়ে গার্মেন্টসে চাকরি কর। দেখ বাবা আমি তো একা রোয়াতে ইনকাম কইরা, আমি তোদের 3টা ভাই বোন নিয়ে চলার মতো কোনো ইয়েই নেই, পরিবেশই নেই, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারো না। তারপরে ঋণের এত চাপ, ঠিক আছে, তো তুই ঢাকা যা, যাই গার্মেন্টসে ভর্তি হ। তারপরে আমার একটা বান্ধবীর মাধ্যমে, একটা ক্লাসমেট আর কি, আমার প্রাইমারি স্কুল থেকেই ওর আর পড়াশোনা হয় নাই, ও ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি করে। আর আমি 10 পর্যন্ত পড়াশোনা করলাম, মেট্রিক পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি ওর সাথে ঢাকা আসি। ঢাকা এসে গার্মেন্টসে চাকরি করি, কলাবাগান গার্মেন্টসে চাকরি করি। যখন চাকরি করি তখন মাত্র 900 টাকা বেতন ছিল, ঠিক আছে। আর আমি যে ওর সাথে যে থাকতাম, ওদের বাসায় যে থাকতাম, ওদের বাসায় আমার 900 টাকা খরচ দিতে হতো, থাকা খাওয়া 900 টাকা দিতে হতো, আমার কিছুই থাকে না। একটা সাবান কিনতে পারতাম না, একটু তেল কিনে মাথায় দিতে পারতাম না, একটা কাপড় পরে প্রতিদিন গার্মেন্টসে যাইতাম আসতাম, ঠিক আছে। ওই এক কাপড়ে আসছিলাম, আর দুই একটা জামা নিয়ে আসছিলাম, লঞ্চে বসে চুরি হয়ে গেছে, কারা চুরি করে নিয়ে গেছে। মাথার নিচে ব্যাগটা দিয়ে লঞ্চে বিছনা বিছায়, আমাদের তো কেবিন নেওয়ার মতো পয়সা নেই, তো বিছনা বিছাইয়া তারপরে শুয়ে শুয়ে আইসি, মাথার নিচে ব্যাগটা দিয়া। তো ওই ব্যাগে 30টা টাকাও ছিল আমার, লঞ্চ ভাড়া দিয়ে দিয়েছি, টিকিট করছে, আর 30 টাকার মতো ছিল, 8 টাকা ছিল না। তো যাই হোক আমার ওই ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে, টান দিছে যখন আমি কিন্তু টের পাই, আমি যখন চোখ খুলছি তখন দেখি কেউই নাই, ঠিক আছে। ওরকম লঞ্চে ছিনতাইকারী থাকে, তো আমি তো আর জানতাম না। আমি ওই এক কাপড়ে আসছি, ওই কাপড় আর আমি কিনতে পারি না, চাকরির পর চাকরি করতেছি, মাসের পর মাস আমি জামা কাপড় কিনতে পারি না। তো ওই মেয়েটার একটা জামা গায়ে দিতাম। আর কলাবাগান, এই মিরপুর কলাবাগান আছে না, কলাবাগান চাকরি করতাম। আচ্ছা, কত সালের দিকে এটা? এটা 2005 সালে। 5 সালের দিকে। জি। কয় টাকা বেতন পেতেন? 900 টাকা। এই সারা মাস কাজ করে 900 টাকা? 900 টাকা, হ্যাঁ। কিসে কাজ করতেন আপনি? এই যে সুতা কাটতাম, হেল্পার যেটাকে বলে, কারণ আমি মেট্রিক পাস করিনি, তো আমার সার্টিফিকেট নেই, রেজাল্ট আসেনি এখনো, সার্টিফিকেট নেই, তাই আমার কোয়ালিটিতে দেয়নি। আমি থাকতাম ওই বান্ধবীর সঙ্গে। বান্ধবী, ও উনিও গার্মেন্টসে কাজ করে? হ্যাঁ, উনিও গার্মেন্টসে কাজ করে, ও যেখানে কাজ করে আমি ওই একই সুতা কাটাকাটি কাজ করি। আপনার এলাকাতেই ছিল এই বান্ধবী? হ্যাঁ, আমাদের এলাকাতে, আমাদের একই গ্রামে, আমার প্রাইমারি স্কুলে যেখানে পড়তাম স্কুলের পাশের বাড়ি ওদের। আচ্ছা, তারপরে আমার বাবা কয়েক মাস আমার কোনো খোঁজ খবর পায় না। তারপরে আমার বাবা ঢাকা আসছে, আমাদের এক বাড়ির পাশে এক কাকা আছে, ওই কাকার আবার শালা থাকে সাভারে, ঢাকা। তো ওই কাকার বাড়িতে আমার বাবা আসে 5-6 মাস। তখন আমার চাকরি বয়স হয়ে যায়, আমার জন্ডিস হয়েছে, আমার অনেক জন্ডিস হয়েছে। এখন বাবা আমার বাসা খুঁজে পায় না, এখন বাবা শুধু কারো কাছে হয়তো শুনছে যে আমি কলাবাগান
গার্মেন্টসে চাকরি করি। আমি রায়বাজার মুক্তি সিনেমা হলের সামনে দিয়ে আমার যেতে হয় আসতে হয় গার্মেন্টসে যাওয়ার সময়, ওইখানেই আমার বাসা। কিন্তু বাসাটা বাবা চিনতো না। তখন আমি গার্মেন্টস থেকে একদিন যাই, খুব ক্ষুধা লাগছে, মনটা খুব খারাপ। আর রাত 8টায় ছুটি হয়, 9টা 10টা 2 ঘন্টা বাসায় থাকি, 9টা 9:30 পর্যন্ত বাসায় থাকি, 10টা থেকে আবার নাইট ডিউটি শুরু হয়। এরকম কন্টিনিউ প্রায় 10-15 দিন ডিউটি করতেছি। ডিউটি করতে করতে আমার জন্ডিস ধরে গেছে, ওর ঘুমা না খাওয়া, আরও কাজের পর কাজ। হেল্পারদের তো প্রচুর পরিশ্রম গার্মেন্টসে, ঠিক আছে। আর আমি যে বাবাকে ফোন দিব, বাড়িতে ফোন দিব, 1 মিনিট ফোন করলে 10 টাকা। তখন মানুষের মোবাইল দিয়ে দূরে দূরে দোকান ছিল একটা একটা, তখন 1 মিনিট ফোন করলে 10 টাকা, আর মিস কল দিলে 5 টাকা। তা আমি কোথায় পাবো টাকা? আমার কাছে তো টাকা নেই। আমি তো সেই রায়বাজার নিমতলা থেকে হেঁটে হেঁটে সেই কলাবাগান যাই আর ডিউটি করি, আবার হেঁটে হেঁটে আবার বাসায় আসি। আর ওদের বাসায় খাই কি সব দিয়ে খাওয়াই তো আল্লাহ, আলু টালু, মানে পচা আলু, পচা পেঁয়াজ এইসব কিনে টিনে আনতো। 900 টাকা যে দিতাম, ওরা হালাল করে নেয়নি আমার টাকাগুলো। আমার কষ্টের হালাল টাকা ইনকাম, কিন্তু ওরা হালাল করে নেয়নি। যাই হোক, আমি ওইভাবে খেয়ে খেয়ে 15 দিন গেল আমার জন্ডিস মন্ডিস হয়ে লিভার টিভার নষ্ট হওয়ার পথে। তখন আমি গার্মেন্টস থেকে বাসায় যাচ্ছি, ছুটি হয়েছে, বাসায় যাচ্ছি, অনেক লোকজন তো একসাথে যাই। তখন আমার কানে আওয়াজ আসে যে আমার বাবার মতো কণ্ঠ পাওয়া যায়, ঠিক আছে। আমার কানে আওয়াজ আসে, কিন্তু আমি চতুর্দিকে তাকাই, আমার বাবাকে দেখি না। হঠাৎ করে একটা কলা বিক্রি করে একটা লোক দেখি, আমার বাবা ওইখানে বসে বসে ওই কলাওয়ালার সাথে কথা বলতেছে। উনি আমাদের এলাকার, ঠিক আছে, ওনার সাথে কথা বলতেছে, ওনারে চিনছে তাই। আর ও আমার বাবা যার সাথে আসছে ঢাকা সাভার, যে এক মামার বাসায় আসছে পরিচিত, উনি হলে আমাদের বাড়িটা বিক্রি করবে। অলরেডি আমার বাবা বাড়ি বিক্রি করার কথাপত্র বললে তারপরে আইছে। তা আমি তো আর ওইটা জানি না, এখন আমি ফলো করছি যে আমার বাবার কণ্ঠ পাওয়া যায়। আমি 1000 লোকের ভিতর থেকে আমার বাবাকে বেছে বের করতে পারবো, কণ্ঠটা আমার বাবার এত পরিচিত। কারণ আমার বাবার আমি অনেক আদরের সন্তান, বলতে কি আমি অনেক অসুখ থেকে, মানে কি আমার বাবা ভিক্ষা করেও আমার চিকিৎসা করাইছে জানেন। যখন বেশি বড় বড় অসুখ হইতো, তখন মানে বাবা যদি কাজ করে আমারে করতে না পারতো, চিকিৎসা করতে না পারতো, তখন আমার বাবা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে হাত পেতে আমাকে করছে, সুস্থ করছে। যাই হোক, তো আমার বাবার কণ্ঠটা আমি চিনে ফেলছি। তখন আমি বাবারে ডাক দিলাম, কি এইটা কেডা? সামনে যাইয়া তাকাইছি, তাকাই দিয়ে বাবা, বাবা আপনি কই? আমি জড়াই ধরছি, ধরার পরে বাবাও কাঁদছে, আমিও কাঁদছি। অনেক কষ্টের গার্মেন্টসের অনেক ছেলে মেয়ে আছে যারা এরকম ব্যাকগ্রাউন্ডের। জানেন না, নাইট ডিউটি যখন করতাম তখন বড় বড় কার্টুনের চিপা চাপায়, মানে কি কিছু কিছু সুপারভাইজার থাকতো বা কিছু কিছু এই কোয়ালিটি ইন্সপেকশনে যারা কাজ করতো, কিছু ছেলে পেলে থাকতো এত খারাপ, মানে নিয়ে নিয়ে চিপা চাপায় নিয়ে খারাপ অফার দিত এরকম। তো যাই হোক, আমার বাবা আসছে, আমি বাবার সাথে বাড়ি চলে গেলাম। 2 দিন ছিল আমার বাবা আমার ওই মামার বাসায়। আমার বাসায় তো থাকার মতো না, আমরা 2টা মেয়ে থাকি। পরে আমার বাবা বললো কি, আরে আমার মাইয়া জন্ডিস হয়ে শেষ হয়ে গেছে, কি চাকরি করতে আইসো মা গো? তখন আমারে নিয়ে চলে গেছে বাড়ি গেছি। তখন জমি বিক্রি করার টাকা, বাড়িটা বিক্রি করতেছে আমার বাবা। যা পাইছে 30,000 টাকা দিয়ে দিয়েছিল অ্যাডভান্স টাকা। তো 30,000 টাকা মানুষের ঋণ দেনা দিয়ে দিয়েছে। কারণ বাবার কাছে টাকা নেই, আমার ট্রিটমেন্ট করাইতে পারতেছে না। যেখানে নিয়ে যায় আমার বাবা চিকিৎসার জন্য, সবাই কি মেয়ে বাঁচতেও পারে, মারাও যাইতে পারে। কি করছেন মেয়েটারে? মানুষ গরিব হইলে কি সন্তানের এইভাবে মৃত্যু কামনা করে? তখন আমার বাবা ডাক্তার তো দেখাইছেই, সুদে আবার টাকা আনছে, টাকা এনে ডাক্তার তো দেখাইছেই, আবার একটা বেডির কাছ থেকে একটা মালা পরা এনে দিছে ছোট, আর কি জানি দিছে তেল টাল পয়রা, ওগুলো খাইতে বলছে। তো ওই মালা পরাটা আমি মাথায় নিছি, ওইটা বলতে বলতে মালাটা বড় হয়ে আমার পা দিয়ে পড়ে গেছে। পরে আমি খালে ফেলাই দিয়েছি। এর পরের দিনই আমার চোখের ভিতর সাদা হয়ে গেছে, হলুদ আর নেই। আর ডাক্তারি ওষুধগুলো খাওয়াতে আমার ভিতরের থেকে মনে হয় একটু ভালো কাজ করছে। আমি এখন চিড়া টিড়ে ভিজে খেতে পারি, আমার খাওয়ার সমস্যা হয় না, এখন খাওয়া যায়। পাউরুটি একটা আনলে আমার ওই ভাই বোনেরা তো ছোট, ওরা তো উপরের থেকে ওই চামড়াটা খাইতে 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 একটু হয়ে যেত, ছোট হয়ে যেত, তখন ওইটা আমারে দিত। মানে কি আমি তো বড়, আমি সহ্য করতে পারি, ওরা তো মানে একটা কিছু দেখলে সহ্য করতে পারে না, লোভ হয় খাওয়ার জন্য। তখন ওরা একটু খাইতো, আর চা থাকতো আমারে দিত, আমি ওইটা ভিজে খাইতে পারতাম। পরে
পরে কয়েকদিন গেল পরে আমি ভাবলাম কি আমার ভাই বোন দুইটা ছোট ছোট, আমি কষ্ট করি কিন্তু ওদের কষ্ট আমার সহ্য হয় না। আর বাড়িটা বিক্রি করছে আমাদের বাপ দাদার অনেক পুরোনো দিনের বাড়ি, আমার অনেক কষ্ট হয় বাড়ি মানে শেষ সম্বল যেটা ছিল ওটাও বিক্রি করলো। বিক্রি করে দিয়েছে, দিয়ে মানুষের ঋণ দেনা দিয়ে দিয়েছে। আর বাদ বাকি 70,000 টাকা পায়, 1 লাখ টাকা বিক্রি করছে। এখন ওই 70,000 টাকা পায়, ও ঘুরায় আজকে দেবো কালকে দেবো, দেয় না। তারপরে আমি বললাম কি বাবা কষ্ট তো করছি, আবার টাকা যাবো, আমার ভাই বোন দুইটার কষ্ট আমার সহ্য হয় না, আপনি ওষুধ কিনে খাইতে পারেন না। একদিন যদি পান ভাঙলে গায়ে অনেক গরম লাগে, পান ভাঙে পান গুছতে হয়, পেট চেপে বসে আপনি গরম লাগে, বাবার হাই প্রেশার, অনেক অসুস্থ হয়ে যায়, আবার 2 দিন কাজ করতে পারে না। কারণ একদিন যদি বাজার করে আরেকদিন করতে পারে না। 5 কেজি চাউল আনলে তখন 10 টাকা ছিল কেজি চাল, মোটা চাল ছাড়া তো আর চিকন চাল খাই না আমরা, তো মোটা চাল টাকার জন্য যা কিনতে পারে তাই। তো টমেটো আনতো, পাকা পাকা টমেটো, অনেক খুশি হইতাম, রাত্রে লাফ দিয়ে উঠে পড়তাম, আমার বাবা টমেটো নিয়ে আইছে, আহা, ওই টমেটো খাইতাম, খাইয়া দিয়ে তোর মা কইতো কি ওগুলো খাইয়ে ঘুমা, আজকে আর ভাত রান্না করবো না, কালকে সকালে রান্না করবো। হিসাব করে আমার বাবা বলতো 5 কেজি চাল দিয়ে যদি পারো 3 দিন বা 4 দিন নিবি, কিন্তু 5 কেজি চাল আমাদের 2 দিনে হয়ে যায়। কিন্তু আমার মা হিসাব করে করে রান্না করে। আর আমি জীবনে প্রথম শুনলাম যে টমেটো দেখলে কেউ লাভ দিয়ে উঠতো। ঘুমে থেকে লাভ দিয়ে উঠতাম ভাই টমেটোর জন্য, অন্য কিছু তো আনতেই পারতো না। তারপরে আবার ঢাকা আসি, বাবা আমার সহ্য হয় না এত কষ্ট, বাবাও কান্দে মাও কান্দে আমিও কান্দি, ছোট 2টা ভাই বোন তোরা বোঝে না, খেলাধুলো করে, দৌড়ে দৌড়ে এসে মা ভাত দাও, মা ভাত দাও, পারলে শুধু ভাত দাও, মা তো ভাত দিতে পারে না। তখন মানুষের বাড়ির থেকে এ বাড়ি থেকে ধার করে ও বাড়ির থেকে ধার করে ভাত মুড়ি এটা সেটা বাটি বইরে ধার করে নিয়ে এসে ও 2 জনের খাওয়ায়, আমারে খেতে বলে আমি খাই না, ওগো দিকে তাকাইয়া। তখন আমি আবার ঢাকা আসি, কই বাবা আমি ঢাকা যাবো, আমি বাড়িতে থাকবো না, কারণ আমার ছোট ভাই বোনদের আপনি খাওয়ান কামাই করে আমার নিজের পেটটা তো চলবে, আমি যাই ঢাকা। তখন আবার বাবা কাইন্দে কাইন্দে আমার বিদায় করে দিল, লঞ্চে উঠাইয়ে দিল, দিতে চায় না, অসুস্থ, যাওয়া লাগবে না না খাইয়ে মরলে আমার সন্তান আমার কাছে থেকে মরবি, তাও আমি দূরে যাইয়া মরতে দিব না। তারপর আমি বুঝাইয়া আসলাম আবার ঢাকা। তারপরে আমার মেট্রিক পাস করলাম, ভালো রেজাল্ট আসলো। এই গার্মেন্টসে কাজ করা অবস্থায়? জি, পরীক্ষা দিয়েই আসছিলাম, তো রেজাল্ট আসলো ভালো। আমি তখন ডিভিশন ছিল, 2nd ডিভিশনে পাস করেছি। তখন আমি ওই সার্টিফিকেট চাইছিল যে গার্মেন্টসে যাই, ওই গার্মেন্টসে চাকরি শেষ, জন্ডিস হয়েছে, বাড়ি গেছি ছুটিতে 3 দিনের, এখানে 15 দিন চলে গেছি দূর করে তাড়াইতেছে, কারণ ওই মালিক ছিল শ্রীলঙ্কান, মালিক খুব কড়া করেছিল, ঠিক মতো বেতন ওভারটাইমও দিত না। তো যাই হোক দূর করে তাড়াই দিছে। পরে ওখান থেকে আইসা জিগাতলা ওই গার্মেন্টসে চাকরি নিলাম। যখন আমি চাকরিতে যাই সব জায়গায় দেখি, গার্মেন্টসের সামনে যাই, টানানো দেখি, কাগজ দেওয়া পোস্টার টানানো দেখি, তো ওতে কি লেখা, কোন সেকশনে নিবে, কিরকম লোক নিবে, কিরকম লোক চাই, এগুলো লেখা দেখতাম। তারপর ওই গার্মেন্টসে ঢুকতাম 1 তারিখে, ঠিক আছে। কোনো সময় দেখা যায় 10 জন নিচে 20 জন আমরা রয়ে গেছি, ঢুকতে পারলাম না। পরের দিন আবার ডেট দিত, কালকে আসো, তো পরের দিন আবার যেতাম। গেলে পরে হয়তো বা আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি ওই গার্মেন্টসে চাকরি পাইছি, চান্স পাইছি কোয়ালিটিতে। চান্স পাওয়ার পরে আমি যখন কাগজপাতি নিয়ে PM স্যারের রুমে ঢুকি, PM স্যারের রুমে যখন ঢুকি তখন দেখি একটা লোক বসা, ওর পাশে আমি একটা খালি চেয়ার পাইছি, ওখানে বসছি। বসার পরে PM স্যার আমার ইন্টারভিউ নিলো, যে হেল্পারে কতটা সুতা কাটছি, কিভাবে কি করছি, কাজ করছি, কতটা পারি আর কি, সেটা উনি ইন্টারভিউ নিলো। এবং কোয়ালিটিতে যেভাবে যে কাজ করতে হবে ওগুলো আমার একটা লোকেরে শিখাই দিতে হলো। ওনার নাম ইব্রাহিম। বললো যে ইব্রাহিম তুমি একে নিয়ে যাইয়া তুমি সবগুলো শিখাও, পারে কিনা, যদি একবার শিখাইলে যদি পারে তাইলে নেওয়া যাবে। তখন আমারে নিয়ে যখন যায় তখন ওই লোকটা আমার
দিকে কেমন করে জানি তাকাই রইছে। এটা আপনি ফলো করেছেন? এটা আমি ফলো করছি, হ্যাঁ। তো এখন আমি গেছি, যাইয়া ইন্টারভিউ নিয়ে আবার আসছি। আসার পরে ওই চেয়ারে যখন পাশের চেয়ারে আবার বসছি, ওই লোকটা আমার দিকে খালি তাকাই আছে না। আমারও কয় কি তুমি হিন্দু? আমি কই কি হ্যাঁ আমি হিন্দু। কেন? বলছে তোমার নাম কি? আমি বলছি বাবার নাম কি বলছি। পরে আমি ওনারে আমার বাবার নাম, মার নাম, বাড়ি ঘর, আমার সবকিছু বললাম। বলার পরে উনি বললো কি যে তুমি মেট্রিক পাস করছো, তোমার গার্মেন্টসের চাকরির দরকার কি? ওই পিএম স্যার আবার উইটে একটু বাইরে গেছে, এই জন্যই কথাটা বলতে চান্স সাহস এসে করছি। বলছে। হ্যাঁ, বলছে কি যে মেট্রিক পাস যেহেতু করছো আর তোমার চেহারা কাঠিন খুব ভালো, ঠিক আছে, তোমার কিন্তু এই গার্মেন্টসের চাকরি করলে তোমার কিন্তু শরীর কাঠিন থাকবে না। তার থেকে তো আমি আমার ভাইটাই সবাই সরকারি চাকরি দিছি, তুমি আবার পিএম স্যারকে বলো না সরকারি চাকরি দিছি, তুমি সরকারি চাকরি করবা। তা আমি বললাম কি যে এরকম যদি এটা চান্স হয় তাইলে কে সারে? আমি ওরা আঙ্কেল বললাম যে ঠিক আছে আঙ্কেল, কারণ আমার বাবার বয়সী উনি, ঠিক আছে। আমি বললাম আঙ্কেল তাইলে আমার দিবেন সরকারি চাকরি, তাইলে আমি করবো, আমার ভাই বোন দুইটা খেয়ে বাঁচতে পারবে, আমার ফ্যামিলিতে জানেন এরকম এরকম সমস্যা। যেই কষ্টের কথা বললাম উনি সুযোগ নিল আর কি, যেটা মনে হইলো এখন বুঝি, তখন তো বুঝতাম না। তা বললো কি যে আচ্ছা তুমি তাইলে একে বইলো না, একে যদি চাকরি দেয়, তুমি তো ভালো করছো ইন্টারভিউতে, তোমার মনে হয় চাকরি দিবে, তো চাকরি দিলে তুমি এখানে কয়দিন করো, তারপর তুমি বাড়ি যেয়ে চেয়ারম্যান সার্টিফিকেট আর নিয়ে আসবা, এই কি জানি মেট্রিক পাশের সার্টিফিকেট নিয়ে আসবা, 2 কপি ছবি, সাদা কালো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে হাতির পুল কাঁচা বাজার মোড়ে দেখা করবা, ঠিক আছে। আর উনি ওনার একটা মোবাইল আছে, ওনার তখনকার মোবাইল খুব রেয়ার মানুষের কাছে থাকতো, খুব রেয়ার, কারণ আমি শুনেছি যে রংপুরের ভিতরে শুধু